নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। তো আজকের ভিডিওটা একটা ভালো খবর দিয়ে শুরু করব। প্রায় 9 বছর পর আমি ফুল ফ্রেমে শিফট করতে চলেছি। তার আগেও 1 বছর, মানে টোটাল হয়তো ওভারঅল যদি আমার ক্যারিয়ার দেখি তাহলে হয়তো 10 বছরের ফটোগ্রাফি অলমোস্ট। আমি শুরু করেছিলাম একটা ফুজি ফিল্মের ব্রিজ ক্যামেরা বলতো বা সেমি এসএলআর বলতো, সেই ধরনের ক্যামেরা দিয়ে, ফুজি ফিল্ম SL1000। তারপর আরও দুটো ডিএসএলআর কিনেছিলাম, যার মধ্যে একটা এখনও আছে। তো কারেন্টলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এইটা, নিকন D70-200। এবারে ফুল ফ্রেম কী ক্যামেরা নেব আর সেই ডিসিশানটা আমি নিয়ে নিয়েছি, তবে সেটা এক্ষুনি রিভিল করছি না। যেদিন ক্যামেরা নিতে যাব সেদিন রিভিল করব। তো এবার এই ক্যামেরার ডিসিশানটা কীভাবে নিয়েছি সেটা আমি একটুখানি এখানে এক্সপ্লেন করতে চাই, যাতে আমার মতো যারা ফুল ফ্রেমে শিফট করতে চাইছো ক্রপ বডি থেকে, তাদের অনেকটাই সুবিধা হবে যে কী কী জিনিস মাথায় রাখতে হবে কেনার সময়, কোন ব্র্যান্ড বা কোন লেন্স ইত্যাদি। তো এটা আমার আলোচনাটা আজকে শুনলে বুঝতে পারবে, তো পুরো ভিডিওটা দেখো। তো আমার জন্য অবভিয়াস চয়েস ছিল হচ্ছে নিকন। আমি পেশায় ওয়েডিং ফটোগ্রাফার, প্রায় 2015 সাল থেকে আমি ওয়েডিং ফটোগ্রাফি করছি এবং নিকনেই করে আসছি। তো নিকনে আমি কী কী বেনিফিট পাবো, মানে যদি D70-200 থেকে আমি নিকনের আপারের মডেল যাই ফুল ফ্রেমে, আমার জন্য যে দুটো চয়েস ছিল আমার বাজেটের মধ্যে, একটা হচ্ছে G5টাই ছিল মেইনলি। G6-2টা মোটামুটি বলতে পারি বাজেটের বাইরেই ছিল, বাট রিসেন্টলি একটা প্রাইস ড্রপ হয়েছে G6-2 এর, তো ওটাও মাথায় আছে। তো নিকনে গেলে আমি কী কী সুবিধা পাবো, প্রথমত আমি যে লেন্সগুলো ইউজ করি নিকনের, তার মধ্যে দুটো লেন্স। একটা হচ্ছে এটা, এই 50mm 1.8G, এটা খুব পপুলার লেন্স এবং অনেকেই যারা ছবি তোলে সবাই প্রায় ইউজ করে এই প্রাইম লেন্সটা। আরেকটা লেন্স যেটা আমার সব থেকে পছন্দের লেন্স এবং ওয়েডিং বাদ দিয়ে আমার ক্যামেরায় 90% অফ দ্য টাইম এই লেন্সটাই থাকে, সেটা হচ্ছে এটা, টোকিনা 11-16 f2.8 DX2। এটা হচ্ছে মেইনলি ল্যান্ডস্কেপ তোলার জন্য, আমি ল্যান্ডস্কেপ তুলি। আমার যদি ফেসবুক প্রোফাইল দেখো সেখানে অনেক ছবি দেখতে হবে যেগুলো এটা দিয়ে তোলা আছে। তো এছাড়া আমার আরও একটা লেন্স আছে, সেটা হচ্ছে 18-140 কিট লেন্স, যেটা নিকনের ক্রপ বডি ডিএসএলআর সাথে দিত, সেই লেন্সটা আছে, ওটা আমি সেল করে দেবো, বাট এগুলো কিছু সেল করছি না। তো নিকনে ফুল ফ্রেমে গেলে আমি এই দুটো লেন্স, এই টোকিনাটা আর 50mmটা, নিকনে যে অ্যাডাপ্টার পাওয়া যায় সেই অ্যাডাপ্টারটা দিয়ে ইউজ করতে পারবো। যদিও রেজাল্ট মিররলেস লেন্সের মতো অতটাও ভালো পাবো না, সেই জিনিসটা আমার মাথায় আছে। তো নতুন যখনই ক্যামেরা কিনবো তখন একটা জিনিস আমারও মাথায় আছে এবং সবাইকেই মাথায় রাখতে হবে, যে আমি একদম এক্স্যাক্ট যা যা চাই সব কিছু মনের মতো পাবো না। বেশ কিছু জিনিস আমার পছন্দসই হবে এবং 2-4টে জিনিস থাকবে যেগুলো আমি একদম ঠিকঠাক মনের মতো পাবো না। তো নিকনের ক্ষেত্রে যে আমার ফার্স্টেই মাথায় যেটা ওই খচখচ করছে মনের মধ্যে একটা, সেটা হচ্ছে যে কী লেন্স নেব। নিকনের যে কিট লেন্স দেয় 24-70 f4S এস লাইনের লেন্স বলে, লেন্সটা হচ্ছে দারুণ লেন্স, খুব শার্প লেন্স। এবারে আমি একটা অলরাউন্ড লেন্স নিতে চাইছি। অলরাউন্ড লেন্স কীরকম, যেটার ফোকাল রেঞ্জটা হচ্ছে ওরকমই 24-70, কিন্তু আমার ইচ্ছা আছে একটা 24-70 f2.8 লেন্স নেওয়ার। তো আনফর্চুনেটলি নিকনের মিররলেস লাইন আপে কোনো থার্ড পার্টি 24-70 f2.8 লেন্স নেই। ডিএসএলআরের একটা দারুণ লেন্স ছিল, সেটা হচ্ছে ট্যামরনের, বিশেষ করে G2 ভার্সানটা, একটা দারুণ লেন্স ছিল। আনফর্চুনেটলি সেটা সম্ভবত ডিসকন্টিনিউ হয়ে গেছে, বা ওটা নিলেও আমাকে সেই অ্যাডাপ্টার দিয়ে ইউজ করেই নিতে হবে। তাহলে আমার চয়েস পড়ে থাকছে একটাই, সেটা হচ্ছে ট্যামরন 28-75 f2.8। এটাও একটা দারুণ লেন্স। এই লেন্সগুলোর পছন্দ করার কারণ, প্রথমত এই একটা লেন্স দিয়ে একটা গোটা ওয়েডিং খুব ভালোভাবে কভার করা যায়, মানে আলাদা কোনো লেন্স না লাগালেও চলে। আমি যদি ফুল জুম করে 75-এ নিয়ে f2.8-এ ছবি তুলি, পোর্ট্রেট ওয়ার্ক খুব ভালোভাবে মিটে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা মাথার মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় 24mm আর 28mm মধ্যে যে একটা 4mm ডিফারেন্স আছে, এটা শুনতে হয়তো খুব কম লাগে, কিন্তু যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে তারা জানো যে 4mmটা ওয়াইডের রেঞ্জে অনেকটা বেশি। 28-এ আমরা অতটা ওয়াইড ভিউও পাবো না, মানে ল্যান্ডস্কেপে একটু হলেও এফেক্ট করে, যদি ল্যান্ডস্কেপ তো অবভিয়াসলি আমি ওয়াইড অ্যাঙ্গেল দিয়েই করবো। তো তবুও মানে ইন জেনারেল একটা লেন্স দিয়ে আমি অনেকটা কভার করতে পারি, কিন্তু 28-এ ওই ওয়াইডের দিকটা একটু হলেও হ্যাম্পার হবে, জিনিসটাও আমার মাথায় আছে। আর নিকনে শিফট করার পক্ষে আরেকটা কারণ হচ্ছে, আমি যে ফ্ল্যাশটা ইউজ করি অলরেডি, এটা জাস্ট গত বছরই নিয়েছি, গডক্স 860 Mark III, দারুণ ফ্ল্যাশ এটা জানো, এবং এর সাথে একটা ট্রিগারও নিয়েছি। তো নিকনে থাকলে এই ফ্ল্যাশ আর ট্রিগার দুটোই আমি ফুল ফ্রেমে ইউজ করতে পারবো ওয়েডিং পারপাস।
কিন্তু যদি নিকন না নিই তার পেছনে কী কারণ থাকতে পারে? একটা কারণ অবভিয়াসলি বললাম যে আমাকে এই দুটো লেন্স টোকিনাটা আর 50mm দুটো লেন্সই আমাকে অ্যাডাপ্টার দিয়ে চালাতে হবে। অ্যাডাপ্টার দিয়ে চালালে পারফরমেন্স ওরকম আমি পাবো না, যেরকমটা আমাকে নিকনের জেড লেন্স দেবে। আবার জেড লেন্স কিনতে গেলে বাজেট অনেকটাই বেড়ে যাচ্ছে, যতটা বাজেট আমি এক্সটেন্ড হয়তো করতে পারবো না। তো তখন আমি ভাবলাম যে সনি নিলে কেমন হয়। তো সনি নিলেই আমার ফেভারে আর এগেনস্টে কী কী পয়েন্ট যাচ্ছে। সনিতেও একই রকম আমি কিট লেন্স নিতে চাইছি না, মানে আমি এমন কোনো লেন্সই নিতে চাইছি না যেটা আমাকে 2 বছর বা 1 বছর পর মনে হয় যে এই লেন্সটা এবার ছেড়ে দিই, বিক্রি করে দিই। এটা আমি করতে চাইছি না, আমি যে লেন্সটা কিনবো সেটা আমি সঙ্গে রাখবো। তো সনির কিট লেন্স আমি নেবো না, শুধু বডি। তো বডি আমার উইদিন বাজেটের মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে একটা A7C আর একটা A7 III, এই দুটোই। A7Cটা প্রথমে একটু ভাবনা চিন্তার পর বাদ দিয়ে দিয়েছিল। কেন? একটা মেইন কারণ হচ্ছে ওই লেন্সটা ক্যামেরাটা এতটাই ছোটো যে ওর সঙ্গে একটু বড় লেন্স লাগালে ফ্রন্ট হেভি হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে একটু ডিসব্যালেন্স হওয়ার ব্যাপার থেকে যায়, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই যে ফ্ল্যাশটা, এই ফ্ল্যাশটা আমি ওটায় লাগাতে পারবো ঠিকই, কিন্তু ওটা টিটিএল মোডে কাজ করবে না, ওটা ম্যানুয়াল ফ্ল্যাশ হয়ে যাবে তখন। তো এটা একটা খুব বড় কারণ। তোমাকে হয় আমাকে অন্য ফ্ল্যাশ কিনতে হবে একটা আবার নতুন করে, বা এটা বিক্রি করে দিয়ে এবার এটা বিক্রি করলে আমি আবার এটা D70-200-এর সাথে চালাতে পারবো না। তো এই একটা জায়গা থেকে যাচ্ছে কনফিউশনে। ক্যামেরার সাইজ ছোটো হওয়ার কারণে ওর যে বাটন লেআউটগুলো সেগুলো অতটা খুব একটা ভালো নয়, মানে প্রফেশনাল গ্রেড নয়। যদিও ক্যামেরাটা নো ডাউট, আমি বলছি না ক্যামেরা বাজে, ক্যামেরা নো ডাউট খুবই ভালো ক্যামেরা, ফোকাসিং সিস্টেমও দারুণ। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ওটার ম্যাক্সিমাম শাটার স্পিড যেটা যায়, মানে ফাস্টেস্ট, সেটা হচ্ছে 1/4000, 1/8000 অবধি যায় না, 1/8000 যায় হচ্ছে A7 III। আর ব্যাটারি তো অবভিয়াসলি ছোটো, অত ছোটো বডিতে ব্যাটারি ব্যাকআপটাও কম পাবো। তো এই জিনিসগুলো ভেবে A7Cটাই মোটামুটি বাদ রেখেছিলাম। A7 IIIটা নিয়ে আমার মাথায় আছে। A7 IIIটার কী কী বেনিফিটস? ব্যাটারি ব্যাকআপ দারুণ, ফোকাসিং দারুণ, এবং দামটাও এখন যেহেতু A7 IV বেরিয়ে গেছে তাই দামটা একটু নেমে এসছে। আর সনির ক্যামেরার তো পারফরমেন্স ডেফিনেটলি খুবই ভালো মিররলেসে। আরেকটা যেটা কারণ, সনিতে লেন্সের অপশান প্রচুর। সনিতে চাইলে আমি 24-70 দুটো অপশান পাচ্ছি, মানে সনি বাদ দিয়ে, সনি জি মাস্টার লেন্সের তো অনেক দাম, ওগুলো বাজেটের বাইরে, সমস্ত ভেবে লাভ নেই। একটা হচ্ছে সিগমার যেটা আর্ট লেন্স 24-70, এটা একটা সেকেন্ড ভার্সানও বেরিয়েছে, সেটা আবার আউট অফ বাজেট হয়ে যাচ্ছে, কিন্তু 24-70 আর্ট লেন্স যেটা, সেটা এই মুহূর্তে 76 বা 77 হাজারে নেমেছে। আরেকটা লেন্স যেটা দেখেছিলাম যেটা আমাকে খুব টেনেছিল সেটা হচ্ছে স্যামইয়াং 24-70 f2.8। এই লেন্সটা আমি কিছু রিভিউ দেখলাম, রেজাল্টস দেখলাম, দেখে মনে হলো লেন্সটা সস্তায় পুষ্টিকর। এই লেন্সটার দাম আমি খোঁজ করেছিলাম মেট্রোগুলিতে, আমাকে 60,000 বলেছিল। এটা একটা দারুণ চয়েস A7 III-এর সঙ্গে, তো এইটা আমার মাথায় আছে। কিন্তু এই লেন্সটার একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা কি? শার্পনেস, ফোকাসিং মোটামুটি কম বেশি একটু একটু তো ডিফার করবে, ওইটুকু আমি মানে নিজের মনের দিক থেকে আমি নিজেকে বুঝিয়েছি যে হ্যাঁ এটুকু আমি কম বেশি পাবো, সিগমার মতো হয়তো অত ভালো রেজাল্টও পাবো না, কিন্তু যা পাবো যথেষ্ট। এই লেন্সটার যেটা নেগেটিভ পয়েন্ট বলছিলাম সেটা হচ্ছে লেন্সটা মারাত্মক ভারী, 1 কেজি 27 গ্রাম ওজন। তো যদি A7 III-তে লাগাই, A7 III-এর ওজন সম্ভবত 650 গ্রাম। তো ওভারঅল যে সাইজটা দাঁড়াবে এবং ওয়েডিংয়ে তারপর যদি আমি এই লেন্সটা লাগাই, মানে ম্যানুয়ালি যদি ইউজ করি, তাহলে একটা বিশাল একটা ওয়েট ক্যারি করে আমাকে কাজ করতে হবে। এবং যদি বাইরেও আমি রাস্তাঘাটে ছবি তুলি, তখন ফ্ল্যাশ লাগছে না, তখন শুধু ওইটুকের ওজনটা একটা বেশ ভালো জায়গায় চলে যাবে, ঠিক আছে? তো আমার কারেন্টলি যে সিনারিও থাকে তাতে আমি যদি D70-200-এর সাথে টোকিনা লাগাই, তাহলে পরে মোটামুটি ওই 1.5 কেজি মতো যায় ওজন, কিন্তু ওটা ওখানটায় অনেকটাই বেড়ে যাবে ওজন। তো এটা একটা ফ্যাক্টর ভাবার মতো। এবার ওই ওয়েটটুকু যদি আমি বিয়ার করতে পারি তাহলে এটা একটা ভালো অপশান হতে পারে, কিন্তু আমি এই 1 নম্বর এই ফ্ল্যাশটা ইউজ করতে পারবো না। আরেকটা জিনিস যেটা পারবো না সেটা হচ্ছে আমার তাহলে কোনো ডেডিকেটেড ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে না যেটা আমি ফুল ফ্রেমে ইউজ করতে পারবো, মানে ওটাকে আমার আলাদা টাকা দিয়ে কিনতে হবে নতুন একটা লেন্স। এবং সেখানটা আমি যে অপশান দেখছিলাম তাতে মোটামুটি ভালোই, মানে মিররলেসের ফুল ফ্রেমের ক্যামেরা লেন্স, তাতে তো একটু দাম দিতেই হবে, আমি DSLR-এর রেঞ্জে পাবো না। তো এই জিনিসগুলো মাথায় রেখেছিলাম। তো নিকন নিলে আমাকে ওই 28-75 ট্যামরনের একটা লেন্স দেখেছি, যেটার দাম ওরকম 60-62 রেঞ্জে। এই লেন্সটা আমাকে নিতে হবে, 24-70 পাচ্ছি না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমি এগোচ্ছি। কী ক্যামেরা নেবো অ্যাকচুয়ালি আমি ভেবে ফেলেছি, মোটামুটি সার্টেন হয়ে গেছি। লাস্ট মোমেন্টে হয়তো চেঞ্জ হতেও পারে কিছু, কিন্তু মোটামুটি একটা সার্টেনিটির মধ্যে চলে এসেছি। A7 III-এর বেনিফিট আরেকটা হচ্ছে ব্যাটারি লাইফটা ভালো, ফোকাসিংয়ের পয়েন্ট বেশি,
ডাইনামিক রেঞ্জ নিকনে ভালো পাবো, যেটা ল্যান্ডস্কেপে খুব কাজে লাগে, যদিও ওয়েডিংয়ে A7 III এর যা পারফরমেন্স দেয় যথেষ্ট ভালো। আইএসও পারফরমেন্স মোটামুটি G6 II Z5 বা A7 III এর মোটামুটি কম বেশি সেমই হবে, মানে খুব বেশি পার্থক্য হবে না, Z5-এ একটু কম হবে। Z5 যদি আমি নিই তাহলে আমি হয়তো নিকনের একটা জেড লেন্স নিতে পারি, কারণ সেক্ষেত্রে আমার কিছু টাকা বেঁচে যাবে, তো এটা একটা ভালো দিক Z5 নেওয়ার পক্ষে। কিন্তু Z5-এর যেটা সমস্যা, কিছু ক্ষেত্রে লো লাইটে ফোকাসিংয়ে সমস্যা কিন্তু করে, এটা আমার মাথায় আছে। দামটা অনেকটাই কম, তো ওইটুকুও তো ব্যাপার থাকবে। তো Z5 নিলে পরে সেক্ষেত্রে আমাকে নিকনের জেডের একটা কোনো লেন্স নেওয়া যেতে পারে হয়তো, এই জিনিসটাও ভাবছি। তো লাস্ট মিনিট যদি না কোনো চেঞ্জ করে ফেলি তাহলে মোটামুটি যেটা ভেবেছি সেটাই নেব। নিকন নিলে পরে আমি 1160-16 যেটা আপাতত FTZ অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবো। তো রেজাল্ট অবভিয়াসলি স্যাটিসফ্যাক্টরি হবে না, এটা আমি যারা ইউজ করেছে তাদের কাছ থেকে আমি কনফার্ম হয়ে নিলাম। 1116 টোকিনা নিকনের ফুল ফ্রেমে ইউজ করলে কর্নারগুলো বেশ সফট আসে, ঠিক আছে। লাকিলি এটা DX মোডে চলে যায় না, FX মোডেই চলে যায়, FX মোডেই কাজ করে ভালোভাবে, অটোফোকাসও নেয়। আর 2 নম্বর হচ্ছে এটা 16mm প্রাইমের মতো কাজ করে, মানে আমি যদি 11mm এ কাজ করি তখন একটা কড়া ভিগনেটিং আসবে, একটা গোল সার্কের মতো পাশ থেকে কালো পুরো চলে আসবে, সেইভাবে আসবে। তো ওটাকে আমি 16mm নিলে তখন এই ভিগনেটিংটা পুরো উড়ে যাবে। তো 16mm f2.8 প্রাইমের মতো এই লেন্সটা আমি G6 II বা Z5 নিলে সেটাতে ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমার একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, একটা জেনারেল পারপাসের 28-75 লেন্স থাকবে এবং একটা প্রাইম লেন্স থাকবে। এটা হচ্ছে নিকনের বেনিফিট। আর যদি আমি সনিতে যাই, সনিতে গেলে আমি একটা 24-70 নেব, আর সাথে একটা 50mm নেবো, এইটুকুই আমার বাজেট আছে, এর বাইরে আমার বাজেট এক্সটেন্ড করা যাবে না। এবং তারপরেও হয়তো আমার একটা ম্যানুয়াল হলো, একটা এই ফ্ল্যাশটা ইউজ করলে ম্যানুয়াল নিতে হবে, ম্যানুয়ালের মতো কাজ করবে, অথবা আমাকে আলাদা কোনো ফ্ল্যাশ কিনতে হবে, সেক্ষেত্রে একটা এক্সট্রা বাজেট চলে যাবে। G6 II বা G6 II এর সাথে এখন সম্ভবত এক্সট্রা ব্যাটারি একটা দিচ্ছে, তো এখানটা একটা হালকা সাশ্রয়ের ব্যাপার আছে, এটাও চিন্তার বিষয়, মাথায় রাখার বিষয়। একটা ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি কিনতে গেলে আমি জানেন এক্স্যাক্টলি কত দাম, 3 থেকে 5 বা বেশিও হতে পারে, আমার এক্স্যাক্ট আইডিয়া নেই কত দাম। 3000 টাকা তো অবশ্যই দাম হবে অরিজিনাল ব্যাটারি। তো সেই ব্যাটারি একটা যদি ফ্রি দেয় তো এটা একটা বেশ ভালো ব্যাপার, তাই না? এটা একটা ভালো ব্যাপার। তো নিকনে আমার ট্রেড অফ কী আছে, G6 II এর থেকে A7 III এর ফোকাসিংটা বেটার, এটা আমি জানি। তো নিকন নিলে আমাকে ফোকাসিংয়ের যে অ্যাকিউরেসি বা স্পিড বলি সেটা কিছুটা হলেও আমি সনির মতো পাবো না। আবার এরকম নয় যে একেবারেই ছবি হবে না বা ভালো না, শার্পনেস পাবো না, এরকম যথেষ্ট ভালো, প্রফেশনাল কাজ খুব ভালোভাবে চলে যাবে নিকনে। কিন্তু সনি নিলে ডেফিনেটলি ফোকাসিংটা আরও বেটার, ফোকাস মিস খুব কম শটে হবে যদি আমি ওই মিররলেসেরই লেন্স ইউজ করি। তো এই জিনিসগুলো মাথায় আমার আছে এবং আমি ডিসিশান নিয়ে ফেলেছি কী ক্যামেরা নেব। সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, যেদিন আমি ক্যামেরা কিনতে যাব সেদিনও ভিডিও বানাবো, সো ভিডিও অবশ্যই দেখো। আর আমি আজকে আপাতত যে লেন্সগুলো নিয়ে আলোচনা করলাম, এই জিনিসগুলো তোমরা যদি কেউ ফুল ফ্রেমে আপগ্রেড করতে চাও এই জিনিসগুলো মাথায় রাখো। যদি ইন জেনারেল বলি যে কেউ নতুন মিররলেস ক্যামেরা নেবে তাহলে সেক্ষেত্রে কী সে নিতে পারে, কোন ব্র্যান্ড, নিকন, ক্যানন না সনি? দেখো ক্যাননের এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে আমি দেখলাম ক্যানন কোনো থার্ড পার্টি লেন্স অ্যালাউই করছে না ওদের ফুল ফ্রেম মিররলেসে, কোনো থার্ড পার্টি লেন্সই নেই, যা নিতে হবে ক্যাননের নিতে হবে RF লেন্স। এবার হ্যাঁ, RF লেন্সের কিছু লেন্স আছে সস্তা, যেমন 50mm খুব বেশি দাম না, 35mm বিশাল একটা দাম না। ক্যাননের একটা 16mm f2.8 যেটা ল্যান্ডস্কেপ তোলার জন্য ইউজ করা যায়, ওই লেন্সটার পারফরমেন্স যে খুব ভালো তা নয়, তবে কাজ চালানোর জন্য যথেষ্ট ভালো, মানে বাজেটের দিক থেকে যদি দেখি ওটার বাজেট আই থিঙ্ক 20-24, 22 এরকম কিছু বাজেটে আসবে, তো ওই লেন্সটাও যথেষ্ট ভালো। কিন্তু এটা যদি জেনারেল লেন্স দেখি, যে আমি বলছিলাম 24-70, এটা নিলে সেই ক্যাননের এক্সপেন্সিভ RF লেন্স নিতে হবে, যার দাম জানি না কত, 1.5 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে। তো প্রফেশনাল কাজ না করলে বা খুব সেই মানে আমি যদি অত টাকা ইনভেস্ট করি, তো প্রফেশনাল কাজ করলে আমার সেরকম সেই টাকাটা আমাকে তুলতেও হবে, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। তো ক্যাননের আরেকটা লেন্স ছিল, সেটা ভালো, সেটা হচ্ছে 24-105 f4L IS। এই লেন্সটা কিন্তু দারুণ লেন্স, শার্পনেস ভালো এবং ডেপথটাও বেশ ভালো আসে। কিন্তু এই লেন্সটার দাম আমি শুনেছিলাম 85,000 মতো। তো 85,000-এই ভাবলাম যে 85,000-এ আমার একটা f4 লেন্স নিচ্ছি, কিন্তু সিগমার আর্ট লেন্স যেটা একটা দারুণ লেন্স, নো ডাউট সবাই ইউজ করে, সবাই জানে, সেই লেন্সটার দাম 76,000। তো ক্যাননে যদি একটা ওই লেন্স থাকতো তাহলে আমি হয়তো ক্যাননের যে R8 মডেলটা আছে, অবভিয়াসলি ওটাতে ইমেজ স্টেবিলাইজেশন নেই বডিতে, ব্যাটারি খুবই ছোট, এই জিনিসগুলো আছে, কিন্তু তাও ওই জিনিসগুলোকে আমি বাদ দিয়ে আমি একটা সিগমা 24-70-র সাথে আমি R8 নিয়ে নিতে পারতাম। তো
কিন্তু আনফর্চুনেটলি ক্যাননে থার্ড পার্টি লেন্স অ্যালাউই করছে না কিছু। তো ক্যাননের দিক থেকে এই একটা খুব বড় মাইনাস পয়েন্ট আমি বলবো। যারা ক্যানন ইউজার তারা হয়তো বুঝবে যে তারা কোনো থার্ড পার্টি লেন্স ইউজ করতে পারে না। সনিতে কিন্তু এই সমস্যা নেই, সনিতে সব রকমের লেন্স আছে, কারণ ট্যাবলন একটা ওদের লার্জ সেকশনের লেন্স প্রোভাইড করে সনির ক্যামেরার জন্য, সাথে সাথে সিগমাও করে। এছাড়াও এখন ভিলট্রক্স চলে এসছে, ভিলট্রক্স নিকনে কিছু ভালো লেন্স প্রোভাইড করছে, যেমন খুব পপুলার লেন্স যেগুলো একটা হচ্ছে 85 1.8, যেটা সস্তায় পুষ্টিকর, ওই 25-28 এরকম দাম, 25 বোধহয় এখন বেড়ে গেছে, 28 থেকে 30-এর মধ্যে দাম, অপটিমাম রেজাল্ট। ভিলট্রক্সের একটা 16mm 1.8 লেন্স আছে, যেটা খুব ভালো লেন্স, একটু এক্সপেন্সিভ বাট লেন্সটার রেজাল্ট খুব ভালো। তো এই জিনিসগুলো ভেবে চিনতে তবে তোমরা ক্যামেরা কিনো। তোমাদের অবভিয়াসলি ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাজেট, এবং আমি যেটা বলি অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে এমন কোনো লেন্স কিনো না, যদি একান্ত বাধ্য না হও, এমন কোনো লেন্স কিনো না যেটা 1 বছর 2 বছর পর তোমাকে সেল করে দিতে হয়, ঠিক আছে? তো সেই জন্যই বললাম যে একটু ভ্যারিয়েবল অ্যাপারচার, মানে 24-50 3.5 6.3 বা 28-70 3.5 to 6.3, এই লেন্সগুলো না নিয়ে চেষ্টা করো একটা শুধু বডি কিনতে ক্যামেরার, আর লেন্স একটা মোটামুটি ওই জেনারেল পারপাস ইউজ করার জন্য 24-70 হোক, 28-75 হোক, এগুলো নিতে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন দেখা হচ্ছে ক্যামেরা কিনতে গিয়ে। তো সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।